কথোপকথনে। দর্শক, একদিকে সরকারের পক্ষ থেকে দাবি করা হচ্ছে বা বলা হচ্ছে আরাকান আর্মির সঙ্গে সরকারের সম্পর্ক উষ্ণতম পর্যায়ে নিয়ে বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গাদের মিয়ানমারে প্রত্যাবর্তনের চেষ্টা করা হবে বা হচ্ছে। আরেকদিকে আমরা শুনছি নানান মাধ্যমে বাংলাদেশে আশ্রিত সেই রোহিঙ্গাদের একটি বিশাল অংশ আরাকান আর্মির বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে আরসা এবং ওআরএস এর সঙ্গে যুক্ত হয়ে। সবকিছু মিলিয়ে বাংলাদেশ কোনো ভুল পথে এই মুহূর্তে রয়েছে কিনা, অথবা কতটা ঝুঁকির মধ্যে ক্রমান্বয়ে চারদিক থেকে জড়িয়ে পড়ছে, এই বিষয়ে আমরা কথা বলবো। এই বিষয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য, জানিপপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রফেসর ডক্টর নাজমুল হাসান কলিমুল্লাহ। প্রফেসর কলিমুল্লাহ, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। আমি শুরুতে যে কথাগুলো বলছিলাম সেখান থেকে প্রশ্ন, রোহিঙ্গাদেরকে কেন্দ্র করে বাংলাদেশ কোন দিকে যাচ্ছে? দেখুন, এক্ষেত্রে গণচীন একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে এবং সেরকম একটা বাইল্যাটারাল যেটাকে আমরা বলবো আন্ডারস্ট্যান্ডিংও হয়েছিল গত সরকার আমলে, কিন্তু সে শব্দেই এটি আর হালে পানি পায়নি। আর এখন এই নন স্টেট অ্যাক্টর ডিফ্যাক্টো পজিশন নিয়ে নেওয়া পরিস্থিতি আরো ঘোলাটে হয়ে গেছে এবং এই যে একাধিক আপনার সংগঠন তারা সক্রিয় হয়েছে, সেটিও আপনার আন্তর্জাতিক বিভিন্ন শক্তিঞ্চলের সঙ্গে যুক্ত হয়েই হয়েছে। তো সব মিলিয়ে আমরা কিন্তু ইন এ স্টেট অফ ফ্লাক্স, একটা বেকায়দা অবস্থার মধ্যে আমরা দেহাতিপাত করছি। আবার এর মধ্যে আপনি নিশ্চয় অবগত হয়েছেন যে আমাদের বর্তমান সরকার সিদ্ধান্ত নিয়েছেন আমাদের সামরিক যে বাজেট তা কমিয়ে দেয়া, ফলে ফোর্সেস গোল 2030 এর সঙ্গে এটা কিভাবে রিকনসাইলেবল হবে সেটা নিয়ে অনেকের গভীর উদ্বেগ আছে। তো সব মিলিয়ে মার্কিন আপনার যে স্টেক অন দ্য গ্রাউন্ড, ভারতের যে স্টেক, চীনের যে স্টেক, এই তিন এবং সঙ্গে পাকিস্তানও আছে, সব মিলিয়ে আমরা কিন্তু একটা টানা হেঁচার মধ্যে আছি। আর এর মধ্যে দেশ আবার পরিচালিত হচ্ছে সুদূর ফ্রান্স থেকে। একজন অ্যাক্টিভিস্ট তার অঙ্গুলির হেলনে বাংলাদেশ ওঠানামা করছে, যাকে তাকে হুমকি দেওয়া হয়েছে। এর মধ্যে আপনার বিষয়ে নানান ধরনের আপত্তিকর শব্দ ব্যবহার করা হয়েছে। উনি রীতিমতো জানে মেরে ফেলার হুমকি দিয়ে আবার পরে পাশবিক অত্যাচারের হুমকি দিয়েছেন, জেলখানায় প্রকোষ্ঠে ঢোকানোর প্রত্যয় ব্যক্ত করেছেন এবং দুদক হাতিয়ার হিসেবে ব্যবহৃত হচ্ছে এমনটিও শোনা যাচ্ছে। কথা নেই বার্তা নেই, হঠাৎ করে প্রেস ব্রিফিং করে মামলা দায়েরের ঘোষণা দেওয়া হয়েছে, যেটি আনফরচুনেট এবং কোনোভাবেই জাস্টিফাই করা যায় না। সমস্যাটা দীপমণির যারা এই হুমকি দিচ্ছে, নানান জনকে প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে, যেমন নানান ধরনের হ্যারাসমেন্ট করা হচ্ছে, সোশ্যাল মিডিয়াতে নানান ধরনের আপত্তিকর চরিত্র হননের চেষ্টা করা হচ্ছে, তারাই আবার সরকারের পরামর্শ। তার মানে সরকারের এটা ডেফিনেটলি, এটা তো পরিষ্কার, কারণ যোগ সাজস্যে সবকিছু হচ্ছে বলে অনুমিত হচ্ছে। এবং আপনার সুদূর ফ্রান্সে বসে ওই যে হুমকি দেয়া এবং সেটি সরাসরি পাই নেই, পিনাকি তার যে হুমকিটি প্রদান করেছেন অনলাইনে, সেটি প্রথমে লিস্টে তিনি উচ্চারণ করেছেন আমাদের সম্মানীয় ডেইলি স্টার সম্পাদক এবং সম্মানীয় প্রথম আলো সম্পাদক মাহফুজা নাম এবং মতিউর রহমানের নাম, তারপরেই তিনি আমার প্রসঙ্গে এসছেন এবং বলেছেন যে গিভেন দ্য অপরচুনিটি তিনি চড়থাপ্পড় মারবেন। তারপরে যেহেতু আমার একটা সামরিক সংস্রব আছে, সেই জন্য স্বয়ংক্রিয় অস্ত্র ব্যবহার করবেন এবং তারপর আপনার যে রগরগ বর্ণনা তিনি দিয়েছেন তা আসলে কর্তব্য নয়। এই যে বিশ্বের সাংস্কৃতিক ক্যাপিটাল বলে পরিচিত প্যারিসে বসে তিনি যে অসংস্কৃত এবং অশোভন আপনার আচরণ করছেন, তা সত্যি ন্যাক্কারজনক। এবং আমি আহ্বান জানাবো ফ্রান্স সরকারকে তার এই যে রাজনৈতিক আশ্রয় প্রদান করা হয়েছে, যে প্রেক্ষিতে সেই অবস্থার পরিবর্তন ঘটেছে, এখন তার নিয়ন্ত্রণে বাংলাদেশ সরকার। সুতরাং তাকে দেশে পাঠিয়ে দেওয়াটা বেহেতের। সেই ফ্রান্সে বসে এই যে অ্যাক্টিভিজম তিনি করছেন, সেটি কোনোভাবেই আপনার ফ্রান্স, বাংলাদেশ এবং সামগ্রিকভাবে বিশ্বের কল্যাণ বয়ে আনবে বলে আমি মনে করি না। আমি রোহিঙ্গা বিষয়ে কথা প্রশ্ন ছিল আপনার কাছে, আমি সে বিষয়ে আসছি। যখন এই প্রসঙ্গটি উঠলোই, চট্টগ্রামে পটিয়া থানা মাটির সাথে মিশায় দেওয়ার হুমকি, জ্বালিয়ে দেওয়ার হুমকি, পুলিশের অন্যান্য যে সেক্টরগুলো রয়েছে তাদেরকে হুমকি দেওয়া হচ্ছে, প্রয়োজনে 5 আগস্ট আবারও ঘটানোর হুঁশিয়ারি দেওয়া হচ্ছে। এবং যারা কথা বলছি বা বলছেন আপনারা,
তাদের উপরেও প্রত্যক্ষ এবং পরোক্ষ হুমকি, সবকিছু মিলিয়ে আমাদের আসলে আহ, নিশ্চিন্ত হওয়ার কোনো জায়গা আছে কিনা? দেখুন, আসলে সবাইকে উচ্চকিত হতে হবে, প্রতিবাদী হতে হবে, শীত নিদ্রা কাটিয়ে ফেলতে হবে। তা না হলে এই যে আপনার ইন্টিমিডেশন তার মাত্রা বাড়বে, এবং পিনাকির যে দীর্ঘদিনের অসংস্কৃত স্থূল যেই আপনার স্টাইল, ধমক ধমক দেয়া, সেটির পারদ ক্রমে বাড়বে যদি না সবাই আমরা প্রতিবাদ মুখর হই, সবাই আমরা বিষয়গুলো অ্যাকসেপ্ট না করি। মুশকিল হয়েছে কি, আমরা কন্ডম করতে করতে এড়িয়ে চলতে চলতে আজকে মাথায় তোলা হয়েছে এই সমস্ত ব্যক্তিবর্গ, এবং তাদের হাতে জিম্মি হয়ে পড়েছে সরকার, সরকারের বিভিন্ন প্রতিষ্ঠান, দুদকের মতো প্রতিষ্ঠান, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মতো প্রতিষ্ঠান। খেয়াল করে দেখেন, যেখানে পুলিশের মোরাল বা মনোবল ইতিমধ্যে ভেঙে চুরমার হয়ে গেছে নানান কারণে, সেটি সর্বশেষ যে ঘটনাটি পটিয়াতে ঘটলো তার মধ্য দিয়ে কি বার্তা দেওয়া হলো, যে আপনি যদি আইনের শাসন মেনে চলতে চান, সেটি কার্যকর করবার চেষ্টা করেন, তাহলে পুরস্কৃত হওয়ার বদলে তিরস্কৃত হবেন, আপনার সম্মানহানি হবে, পেশাদারিত্বের সঙ্গে আপনি কাজ করতে পারবেন, এই গ্যারান্টিটা কেউ আপনাকে দিচ্ছে না বা দেবে না যতক্ষণ পর্যন্ত এটি নিশ্চিত করা না যায়, অর্থাৎ শিষ্টের পালন দুষ্টের দমন, ততক্ষণ পর্যন্ত এই দেশ এই পিনাকির মতো লোকদের অঙ্গুলি হেলনেই চলবে, এতে কোনো সন্দেহ নেই। যত লক্ষ্মী কথাই আমরা বলি না কেন, যত আপনার সুন্দরম এবং সত্যরমের কথা বলি না কেন, সেটা কিন্তু কার্যকর করা যাবে না। কিন্তু পিনাকি ভট্টাচার্যদের মতো মানুষদের অনুসারীও রয়েছে, এটা সত্য কথা। তাদের এই এই শ্রেণীর মানুষেরা কি বুঝতে পারছে না যে দেশকে আসলে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে, অথবা তারা কেন এতটা হিপনোটাইজড হয়ে আছে? দেখুন, পিনাকির মতো ব্যক্তিবর্গকে কেউ চ্যালেঞ্জ করেনি কখন। আমি অনেকটা স্বপ্রণোদিত হয়ে তার ভাষা ব্যবহার এবং তার এই যে ধমক দেওয়ার স্টাইল, সেটা নিয়ে প্রশ্ন তুলেছিলাম। সেই জন্যই তিনি প্রথমে আমাকে এবং তারেক, যে আম জনতা পার্টির তরুণ তরুণী নেতা, তাদের আমাদের দুজনকে উভয়কে টার্গেটেড ভাবে গালিগালাজ করেছেন, বিএনপির সঙ্গে ট্যাগ করবার চেষ্টা করেছেন। পরে তার দুইজন লেসপন্সার বা মুরিদকে লেলিয়ে দিয়েছেন, এবং তাদের দিয়ে নানান রকমের বয়ান হাজির করার পরে যখন দেখা গেল যে আমি অ্যাকসেপ্ট করছি না, উল্টো রিবাফ প্রদান করছি, তখন নিজেই মুখ খুলে ফেললেন, এবং এমন ভঙ্গিতে যে রীতিমতো আপনার জানে মেরে ফেলবেন স্বয়ংক্রিয় অস্ত্র দিয়ে, এবং বাকিটা বলার মতো বিষয় নয়, এত নিম্ন মানের হুমকি তিনি প্রদান করেছেন, পাশবিক অত্যাচারের হুমকি তিনি প্রদান করেছেন, যা প্যারিসের মতো জায়গায় বসে দেওয়াটা কোনোভাবেই জাস্টিফাই করা যায় না। আটলান্টিকের পাশ থেকে হুমকি আসছে, দেশের মধ্যে হুমকি চলছে, কথিত তৌহিদ জনতা আছে। আমাদের করণীয়, আপনি শুধু প্রতিবাদের কথা বলছেন, এবং তারা তো অনেক কিছুই দেখাচ্ছে আমাদেরকে, একের পর এক যে মব ভায়োলেন্স, সেই জায়গা থেকে সরকার কেন কনসার্ন নয়? সরকার কেন আমাদের বিষয়ে কিছু বলছে না? যেহেতু সরকার তাদের অঙ্গুলি হেলনে উঠছে, বসছে, নামছে, এবং অদৃশ্য যে শক্তি এই সরকার পরিচালনা করছে, তাদের অন্যতম আপনার এই ভট্টাচার্য মহাশয়। তার শক্তি কোথায়? তার শক্তি ওই সমস্ত আপনার এন্টিটি গুলো যারা রাষ্ট্রে বিশ্বাসী নয়, রাষ্ট্র ধ্বংস করতে চায়, আপনার যারা রাষ্ট্র কাঠামোয় বিশ্বাসী না, যারা মহামান্য রাষ্ট্রপতিকে অপসারণ করতে চায়, যারা বঙ্গভবন ঘেরাও করতে চায়, যারা আপনার আমাদের সশস্ত্র বাহিনীকে কোণঠাসা করে ফেলতে চায়, সেরা টিস্যু বা ব্যবহৃত টিস্যুর মতো ব্যবহার করতে চায়, এ ধরনের প্রত্যয় ব্যক্ত করে। সুতরাং এদের কাছে রাষ্ট্র নিরাপদ, সে ব্যাপারে আমাদের যথেষ্ট। গোলটা কি তাদের? তারা কি চায়? তারা চায় এই দেশের গণ্ডি পার করে আপনার নৈরাজ্য এই অঞ্চলে এবং সমগ্র বিশ্বে ছড়িয়ে, আর এই ঘোলা পানিতে যতটা পরিমাণে পারা যায় মাছ শিকার করা সম্ভব, সেটি তারা করতে চাচ্ছে। মানে কি লাভ? মানে আমি একেবারে খোলামেলা ভাবে লাভটা জানতে চাচ্ছিলাম তাদের এই হিসাবে। লাভ যেটা, তারা তো অবশ্যই লাভবান হচ্ছেন, আপনার এই যে অ্যাক্টিভিজমের নামে প্রচুর অর্থকরী উপার্জন করছেন, এবং এখানে পিনাকি
এবং তার যে আপনার মূলদান কম নয়। আপনার যেমন ধরুন একজন লেফটেন্যান্ট কর্নেল মুস্তাফিজ পার্সন নন গ্রাটা, তিনি মাননীয় সেনাপ্রধানকে সমানে বিশ্বস্ত করছেন, আমাদের সশস্ত্র বাহিনীকে টার্গেট করে নানা কথাবার্তা বলছেন, আমাকে পিন্ডি চটকানোর প্রত্যয় ব্যক্ত করেছেন। তো এই যে বিষয়গুলো, সেগুলো তো আসলে খুবই ঠান্ডা মাথায় তারা করছেন, টার্গেটেড ভাবে। ইন্টারন্যাশনাল কোনো কানেকশন আপনি কি দেখতে পান এর মধ্যে, এইসব যা কিছু ঘটছে? ডেফিনেটলি আছে, স্টেট উইদিন স্টেট অ্যাক্টররা হয়তো ইনভলভ। আপনার আন্তর্জাতিক যে শক্তি নিচয় ডিপ স্টেট, তাদের একটা ইনভলভমেন্ট ডেফিনেটলি আছে। এবং তারা হলে এই মদত এবং সাহস থেকে পাচ্ছেন, তারা রিসোর্স থেকে পাচ্ছেন। এবং আপনার এই যে দৃঢ় সংকল্প হয়ে টার্গেটেড ভাবে পারসিস্টেন্টলি এবং কনসিস্টেন্টলি একই ধারায় আপনার এই যে ইন্টিমিডেশনের কাজগুলো করছেন, তা তো ডেফিনেটলি পেছনে যেটাকে আমরা বাংলায় বলি ছাগল নাচছে খুঁটির জোরে, এই খুঁটির জোরটা ডেফিনেটলি আছে। এর শেষটা কোথায় আপনার কি মনে হয়? আমি এটা দিয়ে এই চ্যাপ্টারটি ক্লোজ করতে চাই, এর শেষটি কোথায়? শেষ অবশ্যই আছে। আমরা যত বেশি প্রতিবাদী হব, যত বেশি অ্যাসার্ট করব, তত বেশি তারা পিছু হটবে, কোনো সন্দেহ নেই। এবং সেই জন্যই আমি কিন্তু উচ্চকিত হয়েছি। আপনি নিশ্চয়ই জানেন গত সরকারের সময় আমি সমালোচনা মুখর ছিলাম, এবং সেটি তাদের অনেকেরই ভালো লাগেনি। তখনও একবার আপনার পিনাকি ভট্টাচার্য নানান কথাবার্তা বলবার চেষ্টা করেছেন, যা ডিমিনিং টাইপের, অর্থাৎ অ্যাজ ইফ এই সমালোচনা করার মৌরুষি পাঠটা একমাত্র তার, আমরা আর কেউ সমালোচনা করলে তার যে সাম্রাজ্য সেটি সংকুচিত হয়। এবং সেই ধারাবাহিকতা এখন যেহেতু আমরা বর্তমান সরকারের বিভিন্ন বিষয়গুলো নিয়ে সমালোচনা মুখর, বিভিন্ন কর্মকাণ্ড নিয়ে, এইটি তার গাত্রদাহের কারণ হয়েছে। এবং সেই জন্য যারা এখন ম্যানিং করছেন বিভিন্ন দপ্তর, তারাও তার সঙ্গে সমব্যথী হিসেবে এক ধরনের কমরেডারি ভূমিকায় রত হয়েছে। কিন্তু আপনি বারবার প্রতিবাদের কথা বলছেন, প্রতিবাদের কথা আমরাও বলছি, কিন্তু এই প্রতিবাদী মানুষের সংখ্যা কজন? সবাই তো প্রতিবাদ করার সাহসটুকু হারিয়ে ফেলেছে। আগেও আগের রেজিমে একটা ভয়ের সংস্কৃতি ছিল, সেটি আরো তীব্র হয়েছে, এবং যে যার মতো করে পিঠ বাঁচাতে চাইছে, ফিস ফিস করে কথা বলছে, উচ্চকিত হাতে গোনা কয়েকজন ছাড়া হচ্ছে না। আপনার কি মত? আপনি কি মনে করেন কজন কথা বলছে? মনে করি যে একটা কনসেপ্ট বা টার্ম আছে, বলা হয় লোনলি ক্রুসেডার। এখন খুব বেশি লোককে কিন্তু আপনি পাবেন, আপনার অল্প সংখ্যক লোকই আসলে যথেষ্ট আপনার এই প্রতিবাদের মশাল প্রজ্বলিত রাখবার জন্য। এবং তা দীপ্যমান থাকলে সেটাই সবচেয়ে বড় আপনার ইফেক্টিভ হাতিয়ার আমি বলবো এই ধরনের পারপিট্রেটরদের শাস্তি করবার জন্য, তাদের পশ্চাৎ ধাবন করার জন্য। এবং এটি যদি নিরন্তর আমরা অব্যাহত রাখি, তাহলে আপনার প্রকৃতির যে নিয়ম, তারা পরাজিত হতে বাধ্য। অনেকে বলছেন যে ডক্টর ইউনূস সরকার বসে নেই, তারা ঠিকই তার কাজ এগিয়ে নিয়ে যাচ্ছে। আসলে কি বিষয়টি সত্য? ডেফিনেটলি খেয়াল করে দেখুন, প্রথম থেকেই আপনার হাই রিপ্রেজেন্টেটিভ তিনি আরো উচ্চতর আপনার অবস্থানে গেলেন, নিরাপত্তা উপদেষ্টা হিসেবে স্বীকৃতি পেলেন মন্ত্রীর পদমর্যাদায়। এবং তিনি এই যে করিডোর, সেটি নিয়ে যত রকমের আপনার ব্যাখ্যা বিশ্লেষণ সেটি হাজির করার চেষ্টা করেছেন। যখন দেখলেন এটা সেলেবল না, তখন তিনি চ্যানেল বিকল্প শব্দ ব্যবহার করা শুরু করলেন। এবং আপনার যে প্রতিশ্রুতি এই রেজিমের পক্ষ থেকে পাওয়া গিয়েছিল, পরাশক্তির তারা দিয়েছিলেন, সেটি এখন পর্যন্ত ওই অর্থে পরিপূর্ণভাবে ফুলফিল করতে পারেননি। বেঁকে বসেছে আমাদের দেশপ্রেমিক সশস্ত্র বাহিনী, এবং সে কারণেই এই ডেসপারেশন। এই যে আরসা বা ওআরএস এর যারা অনুসারী, তারা যুদ্ধে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে আরাকান আর্মির বিরুদ্ধে, আবার কথিত করিডোর, সব মিলিয়ে বাংলাদেশের পরিস্থিতি এখন কোন জায়গায় দাঁড়িয়ে? দেখুন, খুবই নাজুক একটি অবস্থায় আমরা আছি। আপনার আমাদের পার্বত্য চট্টগ্রাম নিয়েও যথেষ্ট আশঙ্কার কারণ সৃষ্টি হয়েছে, যেটা অবধারিত আমাদের আদালত হয়তো স্বীকৃতি প্রদান করবে পার্বত্য যে ক্ষুদ্র নৃগোষ্ঠীগুলো আছে তাদেরকে আদিবাসী হিসেবে। আর আদিবাসী হিসেবে স্বীকৃতি লাভের পরে যেটি অবশ্যম্ভাবী হয়ে দেখা দেবে,
তারা হয়তো জাতিসংঘের দ্বারস্থ হবে এবং আপনার ইস্তিমোর, যেটি বর্তমানে ডেমোক্রেটিক রিপাবলিক অফ তিমোর লেস্টে, তাদের মতো স্বাধীন সত্তা লাভের জন্য সচেষ্ট হবে। আপনি জানেন যে কেএনএফ ইতিমধ্যে বিভিন্ন দেশে তাদের রাষ্ট্রদূত নিয়োগের প্রক্রিয়া শুরু করেছে জাতিসংঘে, এবং বিভিন্ন ফোরামে তারা অ্যাসার্টিভ হয়েছে। এবং বৃহত্তর এই যে গোষ্ঠীগুলো আপনার ক্রিয়াশীল, ইউপিডিএফ, পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি, তারপর কেএনএফ, এরা রেস্টিভ। এবং পার্বত্য চট্টগ্রাম জনসংহতির পক্ষ থেকে অনেকদিন ধরেই বলা হচ্ছে যে যে চুক্তি বা পিস অ্যাকর্ড সাইন করা হয়েছিল তার মধ্যে রিটেন এবং আনরিটেন ক্লজ আছে। আনরিটেন ক্লজ গুলো এখন পর্যন্ত খোলাসা করে জনসমক্ষে হাজির করা হয়নি। তো সেই বিষয়গুলো হয়তো এই আদিবাসী স্বীকৃতির মধ্য দিয়ে ফোরফ্রন্টে চলে আসবে, এবং তখন আপনার রাষ্ট্রীয় অখণ্ডতা বিপন্ন হবে, এটাই মোটামুটি প্রেডিক্ট করা যায়। এগুলো কি সরকারের স্টাডিতে নেই? আপনার কি মনে হয়? মানে সরকারের মধ্যে ডেফিনেটলি সরকারের মধ্যে সরকার আছে, নানান গোষ্ঠী এখানে ক্রিয়াশীল। আপনার ফ্রান্সের মতো দেশ থেকে যখন, বা আপনার আমেরিকা থেকে প্রাইভেট ইন্ডিভিজুয়ালরা যখন নানান ভাবে অঙ্গুলি হেলনের মাধ্যমে অন দ্য গ্রাউন্ড তাদের এক্সার্ট করেন, তাদের সোয়ে বিস্তৃত করে দেন, প্রভাব পরে বিস্তৃত করেন, তখন আর কিছু তো বুঝতে বাকি থাকে না। আপনার খেয়াল করে দেখেন যে সমস্ত উপদেষ্টা তারা দীর্ঘদিন ধরে আপনার ডিফেন্ডার অফ ডেমোক্রেসি, ডিফেন্ডার অফ হিউম্যান রাইটস গুলো উচ্চকিত ছিলেন, এবং আপনার এই লোগাং ম্যাসাকার যেটি সংগঠিত হয়েছিল পার্বত্য অঞ্চলে, সেই সময় থেকে আপনার সোচ্চার ছিলেন আদিবাসী স্বীকৃতি প্রদানের জন্য, তারা এখন ক্ষমতায়। ফলে তাদের পক্ষে আপনার এটাকে অ্যাক্সেলারেট করাটা সহজ হয়েছে। আপনি যখনই এই স্বীকৃতিটি অর্জন করা সম্ভবপর হবে, পুরো বল গেমটাই কিন্তু পাল্টে যাবে, জাস্ট ম্যাটার অফ টাইম। অনেক ধন্যবাদ প্রফেসর কলিমুল্লাহ আপনাকে আমাদের সঙ্গে যুক্ত থাকার জন্য। দর্শক, শেষ করছি, ভালো থাকুন, আল্লাহ হাফেজ।